আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল ফাতিন। এই ভিডিওতে বরাবরের মতোই আমরা চেষ্টা করব যে বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাভারেজ বা গড়। তো আমরা এটা শুধু যারা ব্যাংক এর চাকরি প্রত্যাশী তাদের জন্য না, যে কোনো চাকরি প্রত্যাশীদের জন্যই আমি বিশ্বাস করি যে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলেন আমরা বেশ কিছু প্রবলেম আজকে একটু দেখি। প্রথম যে কোশ্চেনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, Ajit has a certain average for 9 innings. In the 10th innings, he scores 100 runs, thereby increasing his average by 8 runs. His new average is what? Okay. তাহলে এখানে দেখেন কি বলার চেষ্টা করছে যে অজিত একজন ব্যাটার, এবং আপনারা জানেন যে এখন ব্যাটসম্যান আর বলা হয় না, হ্যাঁ, যেহেতু ছেলে এবং মেয়ে অর্থাৎ প্রমিলা ক্রিকেট বা পুরুষ ক্রিকেট একাধারে চলতেছে, এই জন্য এখন নতুন এই টার্মটা ব্যবহার করা হয় ব্যাটার। যাই হোক, তো অজিত একজন ব্যাটার, তিনি কি করেছেন যে তার সার্টেন অ্যাভারেজ ফর 9 ইনিংস, তো 9টা ইনিংসের যে অ্যাভারেজ আছে, পরবর্তীতে দেখা গেল যে দশম ইনিংসে গিয়ে তিনি 100 রান করলেন এবং তার অ্যাভারেজ বেড়ে গেল হচ্ছে 8 রান। অ্যাভারেজ কতটুকু বাড়ছে? 8 বাড়ছে আর কি। তো এখন তার নতুন অ্যাভারেজটা আসলে কত সেটা জানতে চাইছে। তো আমি একটু ভেঙে ভেঙেই বলবো, বাট আমরা যখন সলভ করবো দেখবো যে খুবই সহজ, হ্যাঁ, খুবই ছোট। তো বোঝানোর জন্য একটু সময় নিতে পারি। তো যেহেতু বলছে যে তার 9 ইনিংসের জন্য একটা অ্যাভারেজ আছে, আমরা ধরলাম যে তার 9 ইনিংসের যে টোটাল যে রানটা, সেই টোটাল রান ডিভাইড বাই 9 ইকুয়ালস টু কি এক্স। তো এই এক্সটা কি? তাহলে নিশ্চয়ই অ্যাভারেজ। ঠিক আছে, এটা কিন্তু আমাদের করতে করতে প্র্যাকটিস হয়ে গেলে মুখে মুখে করে ফেলতে পারবো। এখন বোঝানোর জন্য ভেঙে ভেঙে দেখাচ্ছি। সো যেহেতু 9টা ইনিংসের একটা অ্যাভারেজ আছে, তো অ্যাভারেজ যদি এক্স হয় তাহলে আমি খুব ইজিলি বলতে পারি যে 9x মানে কি? টোটাল রান, টোটাল রানস স্কোরড বাই অজিত। আচ্ছা, এখন বলছে যে দশম ইনিংসে গিয়ে সে 100 রান করে এবং তার অ্যাভারেজ বেড়ে যায় 8 রান। তাহলে এই যে দশম ইনিংসে গিয়ে সে যে 100 রান করলো, তার অ্যাভারেজ বেড়ে গেল 8 রান। তাহলে এখন একটু চিন্তা করেন যে আমি যদি আগের কথা চিন্তা করি যে টোটাল রান, এই টোটাল রানের সাথে মানে আমার আগে টোটাল রান ছিল কত? 9x। তো এইটার সাথে সে এখন যেটা হয়েছে, সে আরও দশম ইনিংসে গিয়ে যে 100 রান করছে, তাহলে আমি বলতে পারি যে তার এখন বর্তমান টোটাল রান কত? 9x প্লাস 100। ঠিক আছে, এটাকে তাহলে আপনি কত দ্বারা ভাগ দিবেন? যেহেতু এখন দশম ইনিংস অর্থাৎ 10টা ইনিংস, তাহলে এটা ডেফিনেটলি আপনি 10 দিয়ে ভাগ দিলে আপনি অ্যাভারেজ পাবেন। সেই অ্যাভারেজটা কত হবে? বলেই দিছে যে সেই অ্যাভারেজটা হচ্ছে 8 বাড়বে, অর্থাৎ x প্লাস 8। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি এখন এটা সলভ করেন তাহলে আপনি পাবেন কি যে 9x প্লাস 100 ইকুয়ালস টু কি 10x প্লাস 80। তো এখান থেকে আসলে কি আসতেছে? এখান থেকে আসবে হচ্ছে x এর ভ্যালু আসবে হচ্ছে কত? 20। ঠিক আছে, তাহলে বলছে যে নতুন অ্যাভারেজ কত? তো যে বলছে নতুন অ্যাভারেজ তো 8 বেড়ে গেছে। দশম ইনিংসে 100 রান করার জন্য তার অ্যাভারেজ কত বাড়ছে? 8 বাড়ছে। তাহলে এই যে x, এই যে 20, এই এক্সটা কি? এটা তো আগের অ্যাভারেজ। তাহলে নতুন অ্যাভারেজ কত হবে? 20 প্লাস 8। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 28। বুঝছি তো? ঠিক আছে, খুবই ইজি, খুব অল্প সময় লাগছে, যেহেতু বুঝাই দিছে এই জন্য একটু টাইম লাগছে। ওকে, খুবই সহজ ছিল ম্যাথটা। এবার আমরা যে প্রবলেমটা দেখব এটাও অ্যাভারেজ রিলেটেড, আর একটা চমৎকার একটা প্রবলেম, এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তো এখানে বলা আছে দি অ্যাভারেজ টেম্পারেচার ফর ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে ওয়াজ 40 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবারের জন্য গড় তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। অন দি আদার হ্যান্ড, বৃহস্পতিবার, শুক্রবার এবং স্যাটারডে মানে শনিবার এর জন্য গড় তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনাকে বলে দিচ্ছে যে ইফ টেম্পারেচার অন স্যাটারডে ওয়াজ 42 ডিগ্রি সেলসিয়াস, হোয়াট ওয়াজ দ্য টেম্পারেচার অন ওয়েডনেসডে। এখন কথা হচ্ছে, বলছে যে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখি যে বুধ, তারপর হচ্ছে কি বৃহস্পতিবার, আর হচ্ছে শুক্রবার, এই 3 দিনের অ্যাভারেজ ছিল হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, মানে 3 দিনের 40 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা, অ্যাভারেজ ছিল এইটা। তাহলে আমি কি বলতে পারি যে যেহেতু অ্যাভারেজ টেম্পারেচার ছিল 3 দিনের জন্য 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি টোটাল টেম্পারেচার কত হবে সেটা যদি এক্স হয়, তাহলে x/3 মানে কি 40। তো আমরা এখন বড় হয়ে গেছে, আমরা এখন বারবার এভাবে করবো না। তাহলে আপনি বলেন টোটাল কত ছিল? 3 দিনের গড় যদি 40 ডিগ্রি হয়, তাহলে আমি যদি বলি টোটাল টেম্পারেচার ছিল হচ্ছে, সংক্ষেপে লিখলাম টোটাল টেম্পারেচার কত?
120 ডিগ্রি। একইভাবে আপনি দেখেন যে বৃহস্পতিবার, শুক্রবার এবং হচ্ছে শনিবার, এই 3 দিনের ছিল 41 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে অ্যাভারেজ ছিল। অ্যাভারেজ ছিল, এটাও কি অ্যাভারেজ ছিল। তাহলে একটু বলেন তো 3 দিনের টোটাল কত ছিল? তাহলে টোটাল টেম্পারেচার ছিল কত? 3 ইন্টু 41, এর মানে কি 123 এত ডিগ্রি। ঠিক আছে, এগুলো যখন আমরা ব্যাচে করব, হ্যাঁ, বা যখন আমরা ওই যে প্রিলির ব্যাচ যখন করব তখন দেখবেন যে মানে ডিরেক্ট করে দিচ্ছে। এখন একটু যেহেতু এগুলো হচ্ছে আমরা ফ্রি ক্লাস নিচ্ছি, বা আমরা যেহেতু রেগুলার একটা সিরিজ নামাবো, প্রত্যেকটা টপিকের উপর আমরা এভাবে ভিডিওগুলো দিব, সেখানে একটু বুঝাই দিতে চাচ্ছি, কারণ এটা যেহেতু সবাই দেখবে, হ্যাঁ, সো এটাতে একটু বিরক্ত হওয়া যাবে না। ওকে, এখন তাহলে দেখি কি ঘটনা ঘটলো। দেখেন বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আবার এখানে আছে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। এর মানে এইখানে যে ডাটাগুলো আছে এখানেও সেই ডাটাগুলো আছে। এরকম কয়টা ডাটা আছে কমন? বৃহস্পতিবার, শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, যদি টোটাল টেম্পারেচার যদি বিয়োগ করি, অর্থাৎ ধরেন এইটাকে আমি দিলাম 1 নম্বর সমীকরণ আর এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ, জাস্ট চিন্তা করার সুবিধার জন্য। তাহলে আমি কি পাবো বলেন তো? যদি 2 থেকে আমি 1 বিয়োগ করি, 2 থেকে যদি আমি 1 বিয়োগ করি, তাহলে দেখেন কি কি জিনিস থাকে। 2 থেকে 1 বাদ দিব, অর্থাৎ এইটা মানে বৃহস্পতি আর শুক্রবার 2 জায়গা থেকে কাটা যাবে। যেহেতু 2 নাম্বার থেকে আমি কি 1 নাম্বার বাদ দিব, তাহলে আমার এখানে কি থাকবে? এই যে শনিবার থাকবে, আর কি বুধবার থাকবে। তাহলে আমি বলতে পারি যে শনিবার বিয়োগ বুধবার ইকুয়ালস টু কি 123, আর কি এখানে আছে 120। পার্থক্য কত? 123 মাইনাস কি 120, মানে কি 3 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা 3 ডিগ্রি। এখন এখানে কিন্তু কোশ্চেনে দেখেন বলেই দিচ্ছে যে শনিবারের টেম্পারেচার কত? 42 ডিগ্রি সেলসিয়াস। তাহলে শনিবারের টেম্পারেচার যদি এইটা যদি দেওয়াই থাকে 42 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বলেন ওয়েডনেসডেতে কত ছিল? বলেন 42 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি মানে হচ্ছে কি 39 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে এ, 39 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? খুবই সহজ ছিল এবং খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল, যে কমন ডাটাগুলো বাদ দিলেই কিন্তু আমার অ্যান্সারটা ইজিলি বের হয়ে আসে। ওকে, চলেন তাহলে পরের প্রবলেমটা দেখি। আমরা আরও একটা অ্যাভারেজ রিলেটেড প্রবলেম দেখতেছি, এবং এখানে ট্রেন এবং ট্রেনের গতি এগুলোও চলে আসে। কি বলছে দেখি। দ্য স্পিড অফ দ্য ট্রেন গোয়িং ফ্রম নাগপুর টু আল্লাহাবাদ ইজ 100 কিলোমিটার পার আওয়ার, হোয়াইল কামিং ব্যাক ইটস স্পিড ইজ 150 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তো ব্যাংকের যে প্রশ্নগুলো হয় আপনারা জানেন যে কিছু কিছু সময় বাংলায়, কিছু কিছু সময় ইংরেজিতে প্রশ্ন হয়, এবং আমরা অনেক সময় দেখেছি যে আমরা নাম শুনছি হয়তো যে আগারওয়াল ম্যাথ বা যে এক্সাম ভেদা এই ধরনের ওয়েবসাইট থেকেও আমরা দেখি অনেক সময় প্রশ্ন চলে আসে। সো এরকম একটা জায়গা থেকে আমরা কোশ্চেনটা চুকেছি। তো এখানে বলা হয়েছে যে নাগপুর থেকে আল্লাহাবাদ যাইতে আমার স্পিড ছিল কত? 100 কিলোমিটার পার আওয়ার, কিন্তু যখন ফেরত আসছে তখন ছিল 150 কিলোমিটার পার আওয়ার। তো বলছে যে ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড ডিউরিং দ্য হোল জার্নি। এই ধরনের প্রবলেমগুলো করার জন্য যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন বা যারা সায়েন্সের স্টুডেন্ট নাই, সবার জন্যই আমি একটা ফর্মুলা আমি জাস্ট বলে দিই। সেটা হচ্ছে আপনি সবসময় মনে রাখবেন এস ইকুয়ালস টু ভিটি। আমরা যারা সায়েন্সে ছিলাম আমরা এটা পড়ছি, ফিজিক্সে পড়ছি, ফিজিক্সেই মেইনলি পড়ছিলাম। তো এখানে এস দিয়ে যে জিনিসটা বুঝায়, এইটা আসলে বুঝায় হচ্ছে ডিস্টেন্স, দূরত্ব। ভি দিয়ে ভেলোসিটি মানে স্পিড, আর টি দিয়ে টাইম, এটুকু এগুলো আর লিখলাম না। আচ্ছা, এখন তাহলে আমি যদি একটু চিন্তা করি যে সে নাগপুর থেকে, মানে যদি আমি এইভাবে বলি যে আমি মতিঝিল থেকে শাহবাগে গেছি, আবার শাহবাগ থেকে মতিঝিলে আসছি, ঠিক আছে। তো তাহলে টোটাল আমি কতটুকু দূরত্ব অতিক্রম করলাম? আমি ধরি যে মতিঝিল থেকে আমি যখন শাহবাগে গেলাম ওইটুকুর দূরত্ব যদি এস হয়, তাহলে শাহবাগ থেকে যখন আমি মতিঝিলে আসছি তাহলে ওইটুকুর দূরত্ব কি হবে? সেম এস, অর্থাৎ আমি টোটাল টুয়াইস এস দূরত্ব অতিক্রম করছি। আচ্ছা, তো যেহেতু আপনাকে বলছে অ্যাভারেজ স্পিড বের করতে, তাহলে অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে আপনাকে ভি বের করতে বলছে, ঠিক আছে, ডিউরিং দ্য হোল জার্নি মানে এই টোটাল সময়ে। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি কি ভি ইকুয়ালস টু কি এস ডিভাইড বাই টি, ঠিক আছে। ওকে, এখন এখন আমরা যেটা করব যে এস তাহলে কত, মানে এস যেহেতু ডিস্টেন্স বোঝাচ্ছে, তাহলে আমি আসলে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করছে? টুয়াইস এস।
আচ্ছা, এখন বলছে যে সময়। এখন আমরা কি জানি যে সময় আসলে কিভাবে বের করে? খেয়াল করেন, যখন আমি নাগপুর থেকে আল্লাহাবাদ গেছি তখন আমার স্পিড ছিল হচ্ছে 100 কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা যেহেতু এখানে একটা ফর্মুলা লিখছি যে এস ইকুয়ালস টু ভিটি, এখান থেকে আপনি আবার একটা জিনিস চিন্তা করেন যে টি ইকুয়ালস টু কি লেখা যায়? এস ডিভাইড বাই ভি। ঠিক আছে, অর্থাৎ আমি যখন নাগপুর থেকে আল্লাহাবাদ গেছি তখন আমার আসলে ডিস্টেন্স কতটুকু ছিল? এস। আর সময় কতটুকু লাগছে তাহলে বলেন তো, সময় কতটুকু লাগছে? এই ভিটা কত? ভি কিন্তু দেওয়া আছে 100 কিলোমিটার/আওয়ার, 100 কিলোমিটার/আওয়ার। এর মানে আমি এখানে আসলে নিচে যে সময়টা লিখবো এটা টোটাল সময়। টোটাল সময় মানে হচ্ছে আমি যখন ওই যে মতিঝিল থেকে শাহবাগ গেছি, আবার কি শাহবাগ থেকে মতিঝিলে আসছি, তাহলে চিন্তা করেন যখন মতিঝিল থেকে শাহবাগে গেছি তখন আমার আসলে কতটুকু সময় লাগছে। মতিঝিল থেকে যখন শাহবাগে গেছি তখন কতটুকু সময় লাগছে? এস ডিভাইড বাই কি 100। ঠিক আছে, একইভাবে কিভাবে আসছে বুঝছেন তো? এই যে এস বাই 100 কিভাবে আসছে, এই যে এখানে এস বাই ভি, তাহলে এস ডিভাইড বাই 100 এইভাবে আসছে। আচ্ছা, এইটার সাথে আমি এখন কি যোগ করব? আমি শাহবাগ থেকে মতিঝিলে যাবো, তো শাহবাগ থেকে যখন মতিঝিলে গেছি তখন আমার স্পিড ছিল 150। তাহলে ফর্মুলা কি? সময়ের ফর্মুলা কি? দূরত্ব ভাগ বেগ। তাহলে দূরত্ব কত? ওই যে একই তো দূরত্ব এস, আর বেগ কত ছিল? 150। তাহলে আমি এখানে লিখলাম 150। ঠিক আছে, তাহলে যেহেতু আপনাকে বলছে যে অ্যাভারেজ স্পিড বের করতে, অর্থাৎ গড় বেগ বের করতে বলছে, তাহলে এইটা বের করার জন্য এখন আমাদের এই হলো সমীকরণ আমি পেয়ে গেলাম। তাহলে এখন এখান থেকে আমরা আসলে যেটা করতে পারি যে ভি ইকুয়ালস টু কি লিখতে পারি, যে 2s ডিভাইডেড বাই এখানে যেটা আসবে 100 × 150, মানে লসাগু করলাম, আর এখানে উপরে থাকবে হচ্ছে 250s। এস আর এস কাটা যাবে, বুঝাই যাচ্ছে। তারপর আমি ভেঙে ভেঙে দেখাই দিই। 100 × 150 ডিভাইড বাই কি 250s। তাহলে এই যে এস কাটা, এই এস কাটা, ঠিক আছে। আবার এখানে যদি 50 দিয়ে ভাগ দেই তাহলে এখানে 3, এখানে 5, এই 5 আর 100 কাটলে কত হয়? 20। তাহলে 40, 120। তাহলে স্পিড হচ্ছে, অ্যাভারেজ স্পিড হচ্ছে 120 কিলোমিটার/আওয়ার। অ্যান্সার আছে? ইয়েস আছে। ঠিক আছে, অর্থাৎ 120 কিলোমিটার/আওয়ার। বুঝতে পারছি? তাহলে কি দাঁড়ালো জিনিসটা? কিন্তু আসলে মানে দেখে অনেক জটিল মনে হচ্ছে, বাট আপনি কেসটা কিন্তু অনেক সিম্পল। আপনি যদি চিন্তা করেন যে আমি মতিঝিল থেকে শাহবাগ গেছি, শাহবাগ থেকে মতিঝিল আসছি, একই ডিস্টেন্স ছিল। তাহলে একই ডিস্টেন্স মানে কি? দুইটাই তো সেম ডিস্টেন্স। তাহলে মতিঝিল থেকে শাহবাগ যদি এস হয় তাহলে শাহবাগ থেকে মতিঝিল মানে কি? আরেকটা এস, অর্থাৎ টোটাল যে দূরত্ব ছিল সেইটা হচ্ছে টুয়াইস এস। তাহলে সময় আমি কিভাবে নির্ণয় করব? সময় নির্ণয় করব এইভাবে যে মতিঝিল থেকে যখন শাহবাগ গেছি তখন আমার স্পিড ছিল 100 কিলোমিটার/আওয়ার। আমরা জানি যে দূরত্বকে যদি, এই যে দূরত্বকে এস, এই দূরত্বকে যদি আপনি বেগ দিয়ে ভাগ দেন তাহলে কি পাবেন? সময়। সূত্র কিন্তু একটাই, ঘুরে ফিরে ওই একটাই সূত্র, যে এস ইকুয়ালস টু ভিটি। ওখান থেকেই আমি কি করছি, এই যে টি এর মান বের করতে চাইছি, তো জাস্ট এস বাই ভি, ভিটাকে এই পাশে নিয়ে আসছি, অর্থাৎ এস বাই ভি বসাইছি। এখন এটা কিভাবে বসাইছি এস বাই ভি? কারণ মতিঝিল থেকে শাহবাগের দূরত্ব এস আমি ধরে নিছি, আর এই 100টা দেওয়াই আছে প্রশ্নে। একইভাবে আমি যখন শাহবাগ থেকে মতিঝিল গেছি ওটার দূরত্ব তো সেম, একই হবে, এস হবে, আর সেটার জন্য স্পিড হচ্ছে 150 আমাকে বলে দিচ্ছে। তাহলে এই যে 150, তাহলে এস বাই 100 প্লাস এস বাই 150, এখানে কি হয়েছে? এটা হচ্ছে টোটাল সময়টা। আর এখানে টুয়াইস এস কিভাবে আসছে? একইভাবে নিচে যেমন যোগ করছেন উপরেও যোগ করছেন, দুইটা দূরত্ব, তাহলে এস প্লাস এস মানে কি আলটিমেটলি টুয়াইস এস। ইয়া, বুঝতে পারছি। সেগুলো আমি হয়তো ভেঙে ভেঙে বলতেছি, বুঝিয়ে দিচ্ছি, এই জন্য সময় লাগতেছে, বাট আলটিমেটলি যখন আপনার প্র্যাকটিস হয়ে যাবে তখন দেখবেন অনেক ইজিলি তাড়াতাড়ি ক্যালকুলেশনগুলো করতে পারতেছেন। বুঝছি? ওকে। তবে এই ধরনের অঙ্কগুলো যদি আসে আপনি চাইলে আরও শর্টকাটে করতে পারেন, এবং সেই শর্টকাটের ফর্মুলাটা যদি আমি একটু ছোট করে বলে দিই, সেটা হচ্ছে ফর্মুলাটা হবে এরকম যে 2 × x × y ডিভাইডেড বাই x প্লাস y। এবং এখানে এক্স আর ওয়াই কোনটা? আপনি দেখবেন এই ধরনের কোশ্চেনে যখনই আপনাকে বলবে যে তুমি ক থেকে খ দূরত্বে যাও এবং খ দূরত্ব থেকে আবার ক দূরত্বে আসো, এবং ক থেকে খতে যাওয়ার জন্য এবং খ থেকে কতে যাওয়ার জন্য, অর্থাৎ আপনি একবার ফ্রন্ট গিয়ারে গেলেন, একবার ব্যাক গিয়ে মানে ফরওয়ার্ড গেলেন, একবার রিভার্স করলেন, তো দুইটা ক্ষেত্রেই আপনাকে কি বলবে? একটা স্পিড দিয়ে দিবে এবং আপনাকে বলবে গড় বেগ বের করো। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি সবসময় মনে রাখবেন যে এই যে দুইটা যে স্পিড দিয়ে দিল, এই একটাকে আপনি ধরবেন হচ্ছে এক্স, আর এই যে আরেকটা আছে এটাকে ধরবেন ওয়াই।
ঠিক আছে? তাহলে দেখেন এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটায় কিন্তু আলটিমেটলি আর কোনো কিছু অজানা নাই, অর্থাৎ এক্স আর ওয়াই দুইটা মানই আপনি জানেন। তাহলে আমি যদি এখন সলভ করি তাহলে দেখেন কি আসতেছে, 2 ইন্টু 100 ইন্টু 150 আর ডিভাইড বাই কি 250। ঠিক আছে, দেখেন তো এই যে সমীকরণটা আমি এখানে লিখলাম, হ্যাঁ এই যে এখানে যা লিখছি এইটার সাথে দেখেন তো এই অংশটুকুর মিল আছে না? একদম হুবহু মিল আছে। দেখেন এখানে কি আছে, 2 ইন্টু যে 100 ইন্টু 150, 2 ইন্টু 100 ইন্টু 150, ওই যে এস আর এই এস কিন্তু কাটা গেছিল। ঠিক আছে, আর নিচে কি আছে 250, এই যে দেখেন নিচে আছে 250। ঠিক আছে, সো আলটিমেটলি দেখেন আমি যেটা করাইছি এটা কিন্তু কোনো মানে এই যে এটা যে দেখালাম এটা কিন্তু কোনো শর্টকাট না, মেইন অঙ্কে থেকেই কিন্তু ওইটা আসছে। কিন্তু এটা কখন আসবে, কখন আপনি ডিরেক্ট অ্যান্সার করতে পারবেন বা তাড়াতাড়ি এটা বানাই ফেলতে পারবেন, এই সূত্রটা না জানলেও আপনি এই লাইনটাই ডিরেক্ট কখন করতে পারবেন, যখন এইভাবে ধরে ধরে আপনার কি করার প্র্যাকটিস হবে। যত বারবার করবেন তত দ্রুত শেষ হয়ে যাবে, শেষ করতে পারবেন দ্রুত। ওকে, এইবার চলে আসি নেক্সট প্রবলেমটাতে। এটাও খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, এটা দুইভাবে আপনি করতে পারবেন। প্রথমে বলছে যে মানে প্রথমে যে নিয়মটা আমি বলতে চাই সেটা হচ্ছে ফাইন্ড দি অ্যাভারেজ অফ ফার্স্ট 97 ন্যাচারাল নাম্বারস। এখন আমরা সকল স্বাভাবিক সংখ্যার বেলায় আমরা যারা 9-10-এ ছিলাম, যারা সায়েন্সের স্টুডেন্ট, কমার্সের আর সবাই গণিতে একটা ফর্মুলা শিখছিলাম যে স্বাভাবিক সংখ্যার যোগফল কিভাবে বের করে, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কিভাবে বের করে, এটা আমরা পড়ছিলাম। আরেকটা কাজ আমরা যেটা করতে পারি, আরও যদি শর্টকাটে আপনি করতে চান, দেখেন বলছে প্রথম 97, তো প্রথম 97 হলে যে কয়টা বলবে 97 বলছে, তো 97-এর সাথে আপনি 1 যোগ করে জাস্ট কি 2 দিয়ে ভাগ দিবেন, তাহলে আপনার অ্যান্সার চলে আসবে 98। তো 98কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 49। এটাই হলো অ্যান্সার। বুঝতে পারছি? ওকে, যদি আপনি বলেন যে না আমি 97 নিব না 96 নেবেন, তাও নিতে পারেন। 96 সাথে সেক্ষেত্রে যোগ করতে হবে 2 ডিভাইড বাই 2, তাহলে এখানে কত আসবে, ওই সেম 98/2 ইকুয়ালস টু হচ্ছে 49। ঠিক আছে, এইভাবে আপনি করতে পারেন। বুঝতে পারছি? বুঝছি। ওকে, আর এইটার আরেকটা যে কেস আছে যেটা আমি আসলে একটু বলতে চাই, মানে আরেকটা জিনিস যেটা আমরা বললাম, ওই যে ফর্মুলাটা আমরা বললাম, এটা একটা ওয়ে হইতে পারে। আরেকটা কি হইতে পারে যে ওই যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। ঠিক আছে, তো বলছে অ্যাভারেজ বের করতে। তো আমরা যেটা জানি যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের যে ফর্মুলাটা ছিল যে এন প্লাস 1 ডিভাইড বাই 2, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এনতম স্বাভাবিক সংখ্যার। আচ্ছা, এখন বলছে প্রথম 97 আর আপনাকে বের করতে বলছে অ্যাভারেজ, তাহলে ডেফিনেটলি অ্যাভারেজ বের করতে বললে এটা আসলে কি করতে হবে বলেন তো, কত দ্বারা ভাগ করতে হবে, বলেন বলেন বলেন, ক দ্বারা ভাগ করবো এটা, যেহেতু বলছে প্রথম 97টা। ঠিক আছে, তো এটা হচ্ছে কি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, তো এটা তো যোগফল, বা যদি ভাগ বের করতে হয় তাহলে ডেফিনেটলি কি এন দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এন এর মান তো আমি জানি কত, সেটা 97। তাহলে আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই দিই, যে বা আমি যদি আগে আরেকটু ভেঙে লিখি আপনাদের দেখানোর সুবিধার জন্য, 2 ইন্টু 1/n, তাহলে যে এন আর এন কাটা গেলে আলটিমেটলি কি আসতেছে 98 প্লাস 1/2 ইকুয়ালস টু হচ্ছে 49। ঠিক আছে, ইজি না? খুবই ইজি। ওকে, চলেন আমরা আরেকটা দেখি, এরকম আরেকটা দেখি, খুবই কমন অঙ্ক, এবং এটা শুধু ব্যাংক না, এটা প্রাইমারি শিক্ষক নিবন্ধন বা বিসিএসও এই ধরনের প্রশ্ন খুবই কমনলি মানে আসতে দেখা যায়। ইভেন ভার্সিটি অ্যাডমিশনগুলোতেও কিন্তু এই ধরনের প্রশ্ন আমি প্রায় দেখি আসে। দি অ্যাভারেজ এজ অফ 3 বয়েজ ইজ 15 ইয়ার্স, অর্থাৎ 3জন বালকের বয়সের গড় বলে দিছে 15। তাহলে বলেন তো 3জনের টোটাল বয়স কত হবে? খুবই ইজি, কত, 3টা বালকের বয়সের গড় যদি 15 হয় তাহলে 3×15 = 45, তাহলে টোটাল বয়স হচ্ছে 45। খুব ইজিলি আমি এটা বলে দিতে পারলাম যে 15 ইন্টু 3, তাহলে টোটাল বয়স হচ্ছে 45 ইয়ার্স। ঠিক আছে, ওকে। If their ages are in ratio 3:5:7, the age of the youngest boy is, তো এখানে বুঝতেই পারতেছেন যে 3জন বালকের বয়সের রেশিও দেখেন 3:5:7, ডেফিনেটলি সবচেয়ে ছোট বয়স এই যে এই বালকটা আছে তার বয়সের রেশিওটা বোঝায় হচ্ছে এই যে এইটা দিয়ে, এই 3টা ডিনোট করে হচ্ছে সবচেয়ে কম বয়সী বা যে বালকটা আছে তার বয়স।
তো নর্মালি আমরা যেটা করি অনুপাতের অঙ্ক বা রেশিওর অঙ্ক দেখেন এখানে হয়ে যাচ্ছে, আমরা কি জানি এই ধরনের কেসে এই যে 45 যেহেতু তিনজনের টোটাল বয়স, তাহলে এই 45কে আমরা যেটা করব গুণ দিব এই অনুপাতের যোগফল দিয়ে, অর্থাৎ 3 যোগ 5 যোগ 7। ঠিক আছে, কি করব 3 যোগ 5 যোগ 7। ঠিক আছে, আচ্ছা তাহলে এই টোটালটা হচ্ছে কি 3 5 7, 5 আর 7 12 আর 3 15, অর্থাৎ ওই ঘুরে ফিরে কিন্তু ওই যে ওইটাই আসতেছে, অ্যাভারেজটাই আসতেছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে যে রেশিওগুলো থাকবে নিচে থাকবে রেশিওগুলোর যোগফল থাকলো, আর উপরে থাকবে কোনটা ওই যে 3, অর্থাৎ সবচেয়ে ইয়াংগেস্ট যিনি। তাহলে আলটিমেটলি কি আসে, আমি যদি একটু চিন্তা করি যে 45 ইন্টু 3 ডিভাইড বাই কি 15, 3 তিরিকা 9, অর্থাৎ সবচেয়ে কম বয়সী যে বালক আছে তার বয়স হবে 9 বছর। ক্লিয়ার? বুঝছি, বুঝতে পারছি তো কেন এটা করছি, কারণ তিনজনের বয়সের যে অনুপাত সেই অনুপাতের টোটাল কত ছিল, অনুপাতের টোটাল ছিল হচ্ছে 15। তাহলে আমরা এইভাবে বলতে পারি না যে এই 15-র ভিতরে কম বয়সী বালকের বয়সের রেশিও কি 3, তাহলে 45-এ কত, অনেকটা ঐকিক নিয়মের মতো। ঠিক আছে, 15-র ভিতরে যদি 3 হয় তাহলে 45-এ কত, সো আলটিমেটলি 9 আসছে। ঠিক আছে, এটা অনেকে আবার ওই যে ইয়া করে করেন, এই যে থ্রাইস এক্স প্লাস 5x প্লাস 7x ইকুয়ালস টু হচ্ছে ওই যে 45 এভাবে ধরেন, তাহলে আলটিমেটলি এখানে কি আসে 15x ইকুয়ালস টু 45, তাহলে x এর ভ্যালু কত 3, তাহলে x এর ভ্যালু 3 হইলে তাহলে এই যে ইয়াংগেস্ট হচ্ছে এইটা, ওর বয়স কত থ্রাইস এক্স, তাহলে থ্রাইস এক্স মানে হচ্ছে কি তখন 9 চলে আসে। ঠিক আছে, যেভাবে যা সুবিধা হয়, যেভাবে যা বুঝতে সুবিধা হয় সেভাবে আমরা করে ফেলবো। ওকে, তো চলেন আমরা এরকম আরেকটা প্রবলেম দেখি। এটাও খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম এবং খুবই ট্রিকি কোশ্চেন। ব্যাংকে আমরা দেখবো যে এই ধরনের কোশ্চেন খুব বেশি আসে। ইভেন আইবি এর কথা যদি বলি, ভার্সিটি অ্যাডমিশন তো আমি একটু আগেই বললাম, এই কোশ্চেনগুলা মানে ট্রিকি কেন বললাম, একটু ধরে অল্প সময়ের মধ্যে করে ফেলাটাই আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়, এই জন্য প্রচুর 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 প্র্যাকটিস করতে হবে। কি বলছে প্রশ্নটাতে আমরা একটু পড়ি। দি অ্যাভারেজ অফ আ গ্রুপ অফ মেন ইজ ইনক্রিজড বাই 5 years when a person aged 18 years is replaced by a new person aged 30 years. How many men are there in the group? আপনাদের মতো আমারই একই অবস্থা, পরীক্ষায় যখন বসবো পুরাটা একবার পড়বো, কিছুই বুঝবো না, এই জন্য সাপের মন্ত্র মতো না পড়ে ধীরে ধীরে পড়তে হবে। চলেন একটু ধীরে ধীরে পড়ি। বলছে যে কয়েকজন মানুষের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের যে অ্যাভারেজ, তাদের বয়সের যে অ্যাভারেজ সেটা 5 বছর বেড়ে গেছে যখন 18 বছরের একটা লোককে রিপ্লেস করা হয়েছে 38 বছরের একটা লোক দিয়ে। ঠিক আছে, তাহলে এটা আসলে খুব ইজিলি করা মানে চিন্তা করা যায়। খেয়াল করেন কয়জন আছে এটা ভুলে যান। ঠিক আছে, কয়েকটা মানুষের একটা গ্রুপ, সেখানে কি করা হইলো, তাদের যে অ্যাভারেজ সেই অ্যাভারেজটা 5 বছর বেড়ে গেছে। এই যে 5 বছর যে বেড়ে গেছে এটা কখন হয়েছে, যখন আপনি বয়সের ব্যবধান করছেন কত, দেখেন আগে ছিল 18 বছরের একটা লোক, এখন তাকে রিপ্লেস করছেন 38-এর একজনকে দিয়ে। অর্থাৎ আমি কিন্তু মানুষ কমাই নাই বাড়াইও নাই, টোটাল মানুষ কিন্তু আমার সমান আছে, কিন্তু এইজের একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কত 20 ইয়ার্স। এতে করে কত বছর বাড়ছে 5 বছর। তাহলে এই 20 ইয়ার্সকে ওই 5 বছর মানে এই 20 ইয়ার্স বাড়ার কারণেই তো অ্যাভারেজ কি হয়ে গেছে 5 বছর বেড়ে গেছে। তাহলে এইটাকে 5-এর সাথে কি করবেন ডিস্ট্রিবিউট করে দেন, তাহলে আলটিমেটলি অ্যান্সার যেটা হবে যে এই 20টাকে ভাগ করে দিতে হবে 5 দিয়ে। ঠিক আছে, এই যে 20 বছর যে ব্যবধান, এই 20 বছর ব্যবধানের জন্য অ্যাভারেজ কত বয়স বাড়ছে 5, তাই 20/5 যদি করেন তাহলে আপনি দেখবেন যেটা আসবে, অর্থাৎ আলটিমেটলি কতজনের গ্রুপ ছিল 4 জনের গ্রুপ ছিল। বুঝি নাই মনে হয়, তাই না? বয়সের ব্যবধান কত 20 বছর। টোটাল মানুষ কি চেঞ্জ হয়েছে? না, টোটাল মানুষ তো চেঞ্জ হয় নাই। তাহলে টোটাল মানুষ যদি চেঞ্জ না হয় তাহলে দেখেন ওই যে অ্যাভারেজ কত হয়েছে, কত বাড়ছে অ্যাভারেজ 5 বছর বাড়ছে। টোটাল মানুষ যেহেতু চেঞ্জ হয় নাই, একজনের বয়স ছিল 18 বছর, তাকে আপনি গ্রুপ থেকে বের করে আরেকটা মানুষকে দিয়ে রিপ্লেস করালেন, তার বয়স হয়ে গেছে 38 বছর। এবং এই যে 20 বছর যে বাড়ছে, এই 20 বছর বাড়ার কারণেই কিন্তু কি হয়েছে, ওই যে অ্যাভারেজ 5 বেড়ে গেছে। এই জন্য 20কে আপনি যদি দুইটাই তো বছর, এইটাও কি দেখেন আলটিমেটলি এভাবে চিন্তা করতে পারেন, এইটাও কি বছর 5 ইয়ার্স, এইটাও কি বছর, অর্থাৎ একক একক কাটা গেল, এই একক এই একক দুইটাই কি বছর বছর কাটা গেলে এতে কোনো একক থাকে না।
তো এটা কেন একক থাকবে না, কারণ এটা মানুষের সংখ্যা, এর কোনো একক হয় না। বুঝতে পারছি? ওই রকম হচ্ছে বিষয়টা। এখন আপনি যদি মনে করেন যে না এটা আমার কাছে বোধগম্য না বা আমি কনভেনশনাল ওয়েতে করব, সেটারও সুযোগ আছে। আপনি দেখেন এখানে বলছে যে হাউ মেনি মেন আর দেয়ার ইন দ্য গ্রুপ। আমি ধরলাম যে এন সংখ্যক মানুষ আছে এবং এন সংখ্যক মানুষের টোটাল বয়স হচ্ছে ধরলাম যে এক্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে পুরাতন অ্যাভারেজ, তাই না? এখন এই যে পুরাতন অ্যাভারেজটা কত বাড়ছে, 5 বছর বেড়ে গেছে। তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ, এই অ্যাভারেজ বেড়ে গেছে 5, তাহলে আমি এটা লিখলাম 5। কখন বাড়ছে বলেন তো? যখন আমার ওই যে রিপ্লেসমেন্টটা হয়েছে। তাহলে রিপ্লেসমেন্ট যখন হয়েছে তখন আমি কি লিখতে পারি, এই ঘটনাটা যখন ঘটছে তখন আমি লিখতে পারি যে নিশ্চয়ই তখন আমার এই টোটাল বয়সটা কত ছিল, আগে যে টোটাল মানে এন সংখ্যক মানুষ, মানুষ তো চেঞ্জ হয় না, এটা ফিক্স থাকবে, তাই না? আগেও যে কয়জন ছিল এখনো সেম মানুষ আছে। তাহলে নিচে টোটাল সংখ্যাটা, উপরে হচ্ছে টোটাল বয়স। ঠিক আছে? তাহলে এই পাশেও গড় হয়ে গেল, ওই পাশেও গড় হলো, তখন আমি সমান চিহ্ন দিয়ে যে সমীকরণটা লেখার চেষ্টা করতেছি সেটা ঠিক থাকবে। তাহলে নিচে হচ্ছে এন সংখ্যক মানুষ, অর্থাৎ টোটাল যে কয়টা মানুষ ছিল সেইটা, আর উপরে লিখবো হচ্ছে টোটাল বয়স। টোটাল বয়স এখন কত হবে, এক্স প্লাস 38 মাইনাস 18, অর্থাৎ ওই যে যেহেতু 18 বছরকে বাদ দিয়ে 38 বছরকে আনছি, সুতরাং শুধু 20 যোগ হবে, শুধু 38 যোগ করেন না আবার। আচ্ছা, তাহলে এখান থেকে এখন কি করব, যে আমরা যদি একটু চিন্তা করি যে এখানে কি আছে, এক্স প্লাস 5n, আর এখানে কি এক্স প্লাস 20। খেয়াল করেন যেহেতু ওই যে মানুষের কোনো চেঞ্জ হয়নি, আলটিমেটলি এই যে এন আর এন বাদ যাবে আর কি। তো এগুলো দেখবেন যে আমি এখন বোঝানোর জন্য হয়তো ভেঙে ভেঙে করাচ্ছি, একটা সময় গিয়ে খুব দ্রুত আপনি এগুলো করে ফেলতে পারতেছেন এবং বুঝতে পারতেছেন ওই পাশ থেকে এক্সও বাদ যাবে, এখানেও প্লাস এক্স এখানেও প্লাস এক্স, তাহলে আলটিমেটলি কি থাকে, 5n ইকুয়ালস টু 20, অতএব এন এর ভ্যালু কত আসতেছে, 4। অ্যান্সার বি। ক্লিয়ার? বুঝতে পারছি? সো যেভাবেই যান খুবই সোজা, বাট মাথা ঠান্ডা রেখে করতে পারলেই হবে। ঠিক আছে? এইখানে যে ক্যালকুলেশনগুলো করছি মাথা ঠান্ডা রেখে করলে হবে। কোথায় কোথায় আমরা ভুল করি, এখানে আসলে অনেকে 5 আমরা এখানে যোগ দিতে ভুলে যাই, বা দেখা যাচ্ছে যে এই পাশে গিয়ে যোগ দেই, এটা একটা ভুল হয়ে যায়। অনেকে এখানে 38 মাইনাস 18 এইটা করতে ভুলে যায়, জাস্ট 38 অ্যাড করে ফেলি। বাট মাথায় রাখতে হবে একজন মানুষকে আরেকজন মানুষ কি করছে, রিপ্লেস করছে, এমন না যে এক্সট্রা কেউ আসছে। ঠিক আছে? ওকে, এইবার আমরা একই রকম আর একটা প্রশ্ন দেখব, একদম কাছাকাছি কনসেপ্টের, এবং এটা আরেকটু ট্রিকি, আরেকটু মজাদার। কি বলছে কোশ্চেনটায়, যে ইন আ বোট দেয়ার আর 8 মেন, মানে একটা নৌকায় 8জন লোক আছে যাদের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 1 কেজি বেড়ে যায় যখন সেখানে আমরা 60 কেজির একটা মানুষকে রিপ্লেস করি একজন নতুন লোক দিয়ে। তো এইবার বলে দিছে সেই নতুন লোকটার ওজন কত। আগের অঙ্কে যেমন বলে দিছিল কি যে 18 কেজির একজনকে 38 কেজি দেওয়ার, মানে 18 বছরের একজনকে 38 বছরের একজনকে দ্বারা রিপ্লেস করা হয়েছে। এইবার দুইটা চেঞ্জ আছে, একটা হচ্ছে প্যারামিটার চেঞ্জ, অর্থাৎ এবার ওয়েট নিয়ে কথা বলতেছে, হ্যাঁ, কে কত ভারী, এবং এখানে বলছে যে 60 কেজির একজনকে রিপ্লেস করা হয়েছে, কত কেজির মানুষ দিয়ে সেটার এবার বলে দেয় নাই, তাকে সেটা বের করতে হবে। তো আমরা যদি একটু চিন্তা করি যে এই যে এখানে 8জন লোকের কথা বলা হয়েছে, তো আমরা যদি তার অ্যাভারেজ ধরে নেই এক্স, তাহলে টোটাল ওয়েট কত হবে 8জনের, 8x। এইটুকু তো কনসেপ্ট আমরা বুঝি। আচ্ছা, এখন এই যে 8x, এই 8x-এর সাথে আমরা যদি যে নতুন যে আসছে নিউ কামার, ধরেন তার ওজন আমি জানি না, তার ওজন আমি ধরে নিলাম y। ঠিক আছে? এই 8x কি, সবার বয়স, 8জনের বয়স, সাথে নতুন যিনি আসছে তার বয়স, আচ্ছা নিউ কামার তো, তাহলে আমি এখানে দিলাম n। ঠিক আছে? আবার 60 কেজির একজন চলে গেল, তাহলে আমি মাইনাস কি দিব, -60। দেখেন একদম বাংলা কথা, সোজা কথা। 8জনের অ্যাভারেজ আমি ধরে নিছি এক্স, তাহলে টোটাল বয়স হচ্ছে 8x। নতুন একজন আসছে, তার আমি বয়স ধরে নিছি n, 60 কেজির একজনকে বের করে দিছি, তাহলে হয়ে গেছে -60। শেষ। এখন মানে সমীকরণ এস্টাবলিশ করার চেষ্টা করতেছি। এখন আপনাকে বলছে যে 1 কেজি বেড়ে যায়, এই যে যখন এই ঘটনাটা ঘটে, এই ঘটনাটা যখন ঘটে তখন অ্যাভারেজ কত বাড়ে, 1 কেজি বাড়ে। এর মানে অ্যাভারেজ কত ছিল, আগের অ্যাভারেজ কত ছিল, 8x। ওই যে 8জন ছিল, 8জনের আমি কি ধরে নিয়েছিলাম, টোটাল ইয়া ধরে নিয়েছিলাম কত, অ্যাভারেজ ধরে নিয়েছিলাম কত, এক্স, তাহলে টোটাল বয়স হচ্ছে 8x। আচ্ছা, এখন এই 8x, এই ইয়াটা অ্যাভারেজ ওয়েট ইজ ইনক্রিজড বাই 1 কেজি। আচ্ছা,
এর মানে বিষয় হচ্ছে যে দেখেন বাম পাশে আমি আসলে কি লিখছি, বাম পাশে কিন্তু আমি টোটাল ওয়েটটা লিখছি, ঠিক আছে, টোটাল ওয়েট। তাহলে আপনাকে এই পাশে কি লিখতে হবে, টোটাল ওয়েটটাই লিখতে হবে। অর্থাৎ এইটা আসলে কি সবার টোটাল ওয়েট। এখন এই ঘটনাটা যখন ঘটছে তখন আসলে কি হয়ে গেছে বলেন তো, তখন 1 কেজি ওজন বেড়ে গেছিল। তাহলে 1 কেজি ওজন যদি বেড়ে যায় তো চিন্তা করেন, মানে অ্যাভারেজ 1 কেজি বাড়ে, সরি 1 কেজি অ্যাভারেজ বাড়ে। তাহলে আগে যেখানে অ্যাভারেজ ছিল এক্স, এখন সেটা হয়ে গেছে কি x+1। তাহলে এটা তো কিন্তু অ্যাভারেজ, নতুন অ্যাভারেজ, ঠিক আছে, দিয়ে দিব এই নতুন অ্যাভারেজের সাথে টোটাল সংখ্যাটা গুণ দিলেই তো আমি টোটাল ওজনটা পাবো, তাই না? সো এই পাশে ওয়েট রাখছে, এই পাশে ওয়েট রাখছে, এখন কিন্তু আমার এই ইকুয়াল সাইন দেওয়াটা জাস্টিফাইড। তাহলে এখন দেখেন খুবই ইজি হয়ে গেল। সো এখানে 8x আছে, এই যে এখানেও 8x, সো বাদ যাবে। আলটিমেটলি আমি যদি একটু কষ্ট করে ভেঙে করাই দিই 8x+8, দেখেন 8x আর 8x বাদ যাবে, তাহলে আলটিমেটলি কি থাকবে, n ইকুয়ালস টু থাকবে হচ্ছে 60+8, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 68 কেজি। এই যে অ্যান্সার হচ্ছে সি। ওকে, এবার আমরা যে প্রবলেমটা দেখব এইটাও আমাদের বিভিন্ন ব্যাংক পরীক্ষায় বেশ কয়েকবার আসছে এই ধরনের কোশ্চেন, আমি নিজে ফেস করছি, এবং এইটা ওই ভার্সিটি অ্যাডমিশনেও আসার মতো প্রশ্ন বাংলাতে, এবং যে কোনো চাকরি পরীক্ষার জন্য এটা আবারও আসার মতো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনাকে বলে দিচ্ছে যে যে কোনো 25টা রেজাল্ট, 25টা ফলাফল, মানে 25 জনের ফলাফল বলতে হয়তো তাদের প্রাপ্ত নম্বরের অ্যাভারেজ বা কিছু একটা হবে, যে দি অ্যাভারেজ অফ 25 রেজাল্টস ইজ 18, ঠিক আছে, সিটির মার্কস মনে হয়, না হলে এত কম হবে না। দি অ্যাভারেজ অফ ফার্স্ট 12 ইজ 14 অ্যান্ড দি অ্যাভারেজ অফ লাস্ট 12 ইজ 17। অর্থাৎ 25টা সংখ্যার মধ্যে প্রথম 12টার অ্যাভারেজ দেওয়া আছে, শেষ 12টার অ্যাভারেজ দেওয়া আছে, মাঝখানের সংখ্যাটাকে তারা কাউন্ট করে নাই। তো বলছে যে হোয়াট ইজ দি 13th রেজাল্ট। তো এইটা একদম মানে এটার কোনো শর্টকাট নাই, কিচ্ছু নাই, আপনি জাস্ট নর্মালি চিন্তা করেন 25টা রেজাল্ট কত, 25টা রেজাল্টের অ্যাভারেজ কত 18, তাই টোটাল রেজাল্ট কত 25 ইন্টু 18 ইকুয়ালস টু, আপনি চিন্তা করেন 12 24টার দেওয়া আছে, আর 13 নম্বরটা আপনি জানেন না, ওইটাই তো আপনাকে বের করতে বলছে, তাহলে ওইটা আপনি ধরে নেবেন এক্স, 13 নম্বর রেজাল্টটা ধরে নেবেন এক্স, ঠিক আছে। তাহলে দেখেন প্রথম 12টার অ্যাভারেজ কত 14, তাহলে টোটাল কত 12 ইন্টু 14, ঠিক আছে। আচ্ছা, আবার পরের যেটা বলছে যে শেষ 12টার অ্যাভারেজ হচ্ছে 17, তাহলে টোটাল কত 12 ইন্টু 17। তাহলে খুবই ইজি, এক্স এর ভ্যালু নিশ্চয়ই আপনি বুঝতেছেন কি হবে, এক্স এর ভ্যালু হবে এই যে 25 ইন্টু 18, মানে এটা 450 বিয়োগ এখানে যা আছে তাই, অর্থাৎ 12 ইন্টু 14 প্লাস কি 12 ইন্টু 17, এটা করলেই আপনার অ্যান্সার চলে আসবে। বুঝছি, এটা একদম মানে সাদামাটা অঙ্ক ছিল, এখন পর্যন্ত আমরা যা করছি এর মধ্যে সবচেয়ে সাদামাটা অঙ্ক ছিল এইটা। ওকে, সো এই যে অঙ্কটা আছে এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, কারণ সব করে দিলে তো আপনাদের শেখা হইলো না। সো আমরা আজকে বেশ চমৎকার কিছু প্রবলেম দেখলাম অ্যাভারেজের উপরে। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আরেকটা ভিডিও দেখবো, সেখানেও আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে। অবশ্যই এইটা আপনারা আমাকে করে জানাবেন, এবং যদি করতে সমস্যা হয় বা অন্য যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমাদেরকে নক করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।